স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী নোয়াখালীতে প্রাণ বাঁচানোর আকুতি, তলিয়ে যাওয়া ঘরবাড়ি রেখে আশ্রয়ের খোঁজ, হিমশিম অবস্থা উদ্ধার কাজে। আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। থাকার কোনো ব্যবস্থা নাই, খুব করুণ অবস্থা, বাড়িতে গলা পর্যন্ত পানি উঠে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। জীবন রক্ষায় দুর্গত এলাকায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। উচ্চতার কারণে বাঁধ উপচে পানি এসেছে দাবি ভারতীয় হাইকমিশনারের। সশস্ত্র বাহিনীর সাথে দুর্গতদের পাশে স্বেচ্ছাসেবীরা। বানভাসীদের জন্য বোট আর শুকনো খাবার নিয়ে ছুটছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। গুলশান থেকে রাশেদ খান মেনন আটক। কাদের, কামাল, সালমান আর জয়ের পরামর্শে ভুল পথে হাঁটেন শেখ হাসিনা, বলছেন আওয়ামী লীগ নেতারা। দাবি ইন্ডিয়ান এক্সপ্রেসের। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। উজানের ঢল আর টানা বৃষ্টিতে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, আটকা পড়া অনেকের স্বজনরা আকুতি জানাচ্ছেন উদ্ধারের জন্য। কেউ কেউ নিজের ঘরবাড়ি রেখে আশ্রয় নিচ্ছে দোতলা বাড়ির ছাদে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় সেখানে আমাদের কয়েকজন সহকর্মী থাকলেও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়েছে। ফেনী থেকে পাঠানো ফুটেজ তথ্য নিয়ে আখলাকুস সাফা রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা। বুধবারই তলিয়েছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। পৌর শহরও বন্যায় ডুবেছে বৃহস্পতিবার। সকাল থেকেই বিপদসীমার উপরে মুহুরী ও ফেনী নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে মুহুরীর পানি, যার ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। এখন আত্মীয় স্বজন যারা আছে টেকনিক্যালের পরে এইদিকে তো আমরা এদেরকে উদ্ধার করতে পারতেছি না, যাইতে পারতেছি না। গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরামে। পানির তোরে ভেসে গেছে রাস্তা, বাঁধ ও সেতু, তলিয়েছে ফসলের মাঠ, পুকুরের মাছ। অবস্থা এতটাই বেহাল যে অনেক পরিবারের ঠাঁই হয়েছে দোতলা বাড়ির ছাদ। উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের। বন্যার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এখন চিটাং ফাটাই দিতেছি, এদেরকে থাকার কোনো ব্যবস্থা নাই, খুব করুণ অবস্থা, বাড়িতে ঘরের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি। ভোর রাত থেকে মানুষ প্রত্যেকটা ঘরে বন্দী হয়ে আছে। পানি উঠে গেছে বেশি রোডের হয়ে, এই গতি আমরা বাসা দিছি, আমাকে সিমেন্ট নষ্ট না হয়। ফেনী শহরের অনেক বাড়ির নিচতলা এখন পানির নিচে, আশ্রয়ের জন্য ছুটছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা, তবুও হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। যে সমস্ত এলাকায় দোতলাও ডুবে গিয়েছে, আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে এই লোকগুলোকে পিক করে অনেক দূরে কোথাও না নিয়ে রেদার ধারে কাছে যেখানে শেল্টার স্টেশন আছে বা হাই রাইজ বিল্ডিং আছে ওনাদেরকে তুলে সেখানে পৌঁছে দেওয়া, যাতে এই লোকগুলো সার্ভাইভ করতে পারে। আমরা সেনাবাহিনী গাড়ি দিয়ে গেছিলাম পরশুরামে, মানুষের লাশ ভাসতেছে, মহিলাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে। ফায়ার সার্ভিস জানায় বিকেল 4টা পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া 139 জন পুরুষ, 99 জন নারীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন গর্ভবতী। 22 জন শিশুকেও উদ্ধার করতে পেরেছে ফায়ার ফাইটাররা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের মারেনি, আমরা এতদিন পানির কারণে ঘরের ভিতরে ছিলাম, চকির উপরে ছিলাম, চকির উপরে থাকা অবস্থা এখন চকি টকিও ডুবে গেছে। ইন্ডিয়ার পানি যেভাবে চাপ দিছে, এইভাবে আমরা মনে করেন ঘর বাড়ি থাকাতে আমরা এখন ঘর দুয়ার ছাড়াই মনে করেন রাস্তার ওই পাশে চলে যেতেছি। মাল মাত্রা কিছু নাই, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু আমরা কষ্টে আছি। আমাদের চলার মাঝে খুব কঠিন অবস্থায় পড়ছি আমরা। উজানের পানি নামাতে খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্প এলাকায় ফেনী রেগুলেটরের 40টি এবং মুছাপুর রেগুলেটরের 18টি গেট। আখলাকুস সাফা, যমুনা নিউজ।
বন্যায় পানিবন্দী নোয়াখালীর কয়েক লাখ মানুষ ৯ উপজেলার ৬টিতেই পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। গেল কয়েকদিন টানা বৃষ্টির সঙ্গে যোগ হওয়া বন্যায় দুর্ভোগ ছাড়িয়েছে কয়েক গুণ। জেলা সদরের সরকারি অফিসগুলোতেও হাঁটু পানি, এখনও দেখা যায়নি উদ্ধার বা ত্রাণ তৎপরতা। নোয়াখালীর বন্যার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। বানের তোড়ে দিশেহারা মানুষ ছুটছেন যে যার মতো নিরাপদ আশ্রয়ে। কেউ যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে, কেউ বা আত্মীয় স্বজনের বাসায়। কারো হাঁটু পানি, কারো ডুবেছে কোমর। নিদারুণ কষ্টের এই চিত্র নোয়াখালীর কম বেশি সব উপজেলাতেই। সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ সদরের অবস্থা সবচেয়ে করুণ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। গেল কয়েকদিন কোনো মতে থাকার চেষ্টা করেছেন, শেষমেশ আর সম্ভব হয়নি। এক গলা পানি সবাই। আর সামনের দিকে এখন মোটামুটি মানুষ এখনো একটু স্বস্তি আছে। যদি এখন বৃষ্টিটা বন্ধ হয় তাও সামনের দিক লোকগুলো একটু বাঁচতে পারবে। সবগুলোতে একই অবস্থা, সব জায়গায় ডুবে যেতেছে। বন্যার কারণে বন্ধ আছে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলো ব্যবহার হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে, কিন্তু সেই আশ্রয়কেন্দ্রেও প্রবেশ করতে হচ্ছে হাঁটু পানি ডিঙ্গিয়ে। এই জায়গায় আসি বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আপনার পাতলা পায়খানা হইতে আছে। মাল সামান সব পানিতে ভাসে, কেউ বাড়ি ঘরে যাইতে পারে না, সব ফালাই রাখি চলে যাইছে। একজনে খিচুড়ি দিছে আর কিছু ছাত্র আসে বিস্কিট আর পানি দিচ্ছে, এই পর্যন্ত আর কিছুই পাইনি। গেল কয়েকদিন ধরে পানিবন্দী রান্নার চুলা, গবাদি পশু, হাঁস মুরগির আবাসও পানির নিচে। এখনো দুর্গতদের উদ্ধার বা ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ বানভাসীদের। চকি টকি সব আসি গেছে, মনে করেন ফাঁকশাক করতে পারতেছি না, অনেক কষ্টে আছি। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। হারাম ওইটাও ডুবে গেছে, আর ছোট দুইটা আছে, হারাম ওই দুইটা নষ্ট হয়ে গেছে, মাছের ঘেরাও ভাসি গেছে। স্থানীয়দের অভিযোগ, খাল, পুকুর, নালা দখলের যে মহোৎসব হয়েছে তারই খেসারত দিচ্ছে লাখ লাখ মানুষ। এবার নালা গিলা পরিষ্কার নাই, কিছু ক্লিয়ার নাই, বাম দিয়ে মাছ নিয়ে ফজেট করে, ফজেটের দিয়ে পানি যেত দেয় না, কারণ তো পুরা শহরটা ডুবে গেছে। নিম্নাঞ্চল বা গ্রাম নয়, হাঁটু পানি উঠেছে জেলার মূল সড়কে। অন্তত 2 যুগেও এমন পানি দেখেননি বলে জানান বাসিন্দারা। নোয়াখালীতে আর এরকম পানি আমি দেখি নাই, এই পাশ দেখলাম আর কি। এর আগে হয়েছে কিন্তু এত বেশি হয় নাই। বাড়িঘর থুই চলি আইয়ের বাচ্চা কাচ্চা লই অনেক কষ্টে আছে। এক সপ্তাহ বেশি আছে এখানে, সামনের দিকে কি অবস্থা জানি না। দুর্গত এলাকায় দ্রুত খাবার, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ জরুরি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সকাল 7টা বাজে এই এলাকাটিতে যে পরিমাণ পানি ছিল, সারাদিনে খুব একটা বৃষ্টি হয়নি, তবুও বিকেল 4টা নাগাদ এখানকার পানি বেড়েছে অন্তত 2 থেকে 3 ইঞ্চি। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে পানি। যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে মানবিক বিপর্যয়ে পড়বে নোয়াখালীর 6টি উপজেলার কয়েক লাখ মানুষ। আর তাই স্থানীয়রা বলছেন, যত দ্রুত সম্ভব শুরু করা প্রয়োজন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। এজন্য সব মন্ত্রণালয়, বাহিনী সহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে ভারতের সমালোচনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত গুরুত্ব পায় দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রধান উপদেষ্টা সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বাহিনী ও বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। তবে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম তদারকি করবেন উপদেষ্টারা। আমাদের মধ্যে একটা সমন্বয় আনতে হবে, যেমন ত্রাণ, পানি, কৃষি, মৎস্য, এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে, আমাদের অনেক আলোচনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত বন্যা উপভূত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। আগাম সতর্কতা না দিয়ে ভারতে বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। দুর্যোগকালীন এ সময়ে সবাইকে ধৈর্য ধরা এবং বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে
একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি, সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সময় গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় তহবিল সংগ্রহে ফাউন্ডেশন গঠন, ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণে নামকরণ নিয়ে নীতিমালা প্রণয়নের বিষয়েও সিদ্ধান্ত হয় সভায়। যারা বিভিন্ন সময়ে গুম হয়েছে সেই গুমের কারণ কি, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সবাই যেভাবে মাঠে ছিলেন সেভাবে বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পরেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন 3 বাহিনী প্রধান। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। উচ্চতা বেড়ে যাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের দিকে পানি এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, এমন বন্যা দুই দেশের জন্যই ক্ষতিকর। এ সময় দুই দেশে প্রবাহিত নদীর পানির ন্যায্য বন্টনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বিকেলে প্রথমবারের মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই সৌজন্য সাক্ষাতে উঠে আসে নানা বিষয়। দুই দেশের যৌথ নদীর পানির ন্যায্য হিস্সা বন্টনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত আরও জোরদার করতে চায় বলে জানান প্রণয় ভার্মা। এই বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওনার বক্তব্য ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, ত্রিপুরার বন্যা ও অতিবৃষ্টি দুই দেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে বলে ডক্টর ইউনূসকে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টের কারণে বাংলাদেশে অবস্থিত ভারতীয় স্থাপনার ব্যাপারেও নিজ দেশের উদ্বেগের কথা জানান প্রণয় ভার্মা। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। বন্যা বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করেন নাই, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওনারা কনসার্ন করছে, আবার আমি বলি, হি এক্সপ্রেস কনসার্ন ওভার সিকিউরিটি। গত 1 বছরে বাংলাদেশ থেকে 16 লাখ মানুষ ভারত ভ্রমণ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। এই সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইচ্ছার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন হাই কমিশনার। বিশ্বের মধ্যে কোনো দেশের দিস ইজ দ্য লার্জেস্ট ভিসা অপারেশন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে আনসার সদস্যরা। শাহজালাল বিমানবন্দরের সামনে প্রধান সড়ক বা চত্বর অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে ঘটনাস্থলে আমাদের সহকর্মী অলোক হাসান আছেন, একটু জানতে চাই তার কাছে। অলোক, একটু জানতে চাই যে এই আনসার সদস্যদের বিক্ষোভের কি অবস্থা, তারা আসলে কি চান এবং এখন যান চলাচলের কি অবস্থা? মনির, যে বিষয়টি আপনি বলছিলেন যে চাকরি জাতীয়করণের জন্য তারা আসলে এই বিমানবন্দরের ঠিক সামনেই সড়কটি অবরোধ করেছিল। তো আমরা কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছি যে 12:30টার দিক থেকেই হচ্ছে তারা এখান থেকে সরে যায়। তারা প্রায় ঘণ্টাখানেকের উপর এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছিল দুপাশ থেকেই। আমরা এক পর্যায়ে দেখতে পাই যে বিমানবন্দর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত যানজট লেগে যায়, গাড়ির চাপ তৈরি হয় এবং অপরদিকে প্রায় উত্তরা 7 নম্বর সেক্টর পর্যন্ত পুরো দুপাশের রাস্তায় অবরুদ্ধ ছিল। খুব সীমিত আকারে কিছু ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করলেও একদম রাস্তা কিন্তু অবরুদ্ধই ছিল। 12:30টার ঠিক কিছু আগে তারা এই জায়গা থেকে উঠে যায় এবং তারা আগামীকাল আবারও একই সময়ে এখানে আসার যে কথা জানিয়েছে। তাদের সাথে আমরা মানে যানজটের কারণে অনেক পেছনে ছিলাম, এসে যে পর্যায়ে এসে পৌঁছেছি তারা সেই পর্যায়ে চলে গিয়েছে এবং তাদের
কাছ থেকে একটা ইনফরমেশন আমরা জানতে পারছি, আগামীকাল আবারও তারা এসে জড়ো হবেন এখানে। তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদের চাকরি জাতীয়করণের দাবি যেটি রয়েছে, সেই কারণে তারা হচ্ছে এখানে এসে রাস্তা অবরোধ করেছিল। এবং এই আনসার সদস্যরা জানিয়েছেন যে আগামীকাল একইভাবে তারা কিন্তু আবারও আসবেন। এই মুহূর্তে আমরা রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছি, 12:30 থেকে হচ্ছে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। দুপাশ থেকেই উত্তরের সাইড থেকে যে রাস্তাটি এসেছে বিমানবন্দরের দিকে, সেটির যান চলাচল অনেকটাই স্বাভাবিক, রাস্তায় যানজট নেই বলেই চলে। এপাশ থেকেও যেটি দেখা যাচ্ছে যে বিমানবন্দরের সামনে কিছুটা হালকা জাম রয়েছে, কিন্তু দীর্ঘ যে যানজটটি ছিল সেটি কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে। মনির, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অলোক হাসান জানাচ্ছিলেন বিমানবন্দর সড়ক থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 50টিরও বেশি নৌকা গেছে ফেনী আর নোয়াখালীতে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সার্বক্ষণিক। এর মধ্যে অনেক মানুষের সাড়া পাওয়া গেছে। সমন্বয়করা পানিবন্দী মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ভারত সরকারকে উদ্দেশ্য করে এই নেতারা বলেন, ভারত যেমন আচরণ করবে আগামীতে বাংলাদেশেও তাদের সাথে তেমন আচরণ করবে। ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও 14 দল নেতা সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউ মার্কেট থানায় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতদের ঘটনায় তাকে হুকুমের আসামি করা হতে পারে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 4 ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্রনেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। তারা হলেন সজীব জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও সালমান এফ রহমান। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এমনটাই জানিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের। এই 4 জনের প্রভাবের বাকি নেতাদের কথা শুনতেনই না শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোয় দলের সভাপতির প্রতিও ক্ষোভ এবং হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। আত্মগোপনে রয়েছেন এমন সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। নিরাপত্তার কারণে অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সরকার পতন এবং শেখ হাসিনা পালানোর মতো পরিস্থিতি তৈরির জন্য 4 জনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা। তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব জয়, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা জানান, এই 4 নেতার উপর অন্ধবিশ্বাস ছিল শেখ হাসিনার। তাদের কারণেই অন্য কারো পরামর্শ নিতেন না। জুলাইয়ের শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার পরামর্শ প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। উল্টোই 4 জনের পরামর্শেই ছাত্র নেতাদের তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে। হতাশার পাশাপাশি ক্ষুব্ধ নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দলের সভাপতি নেতাকর্মীদের পরিত্যাগ করেছেন। রিপোর্টে বলা হয়, 24-এর নির্বাচনে জয়ের পর আরও একগুঁয়ে ও জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা। নির্বাচনে বিএনপিকে আনতে ভোটের বছর খানেক আগেই বিএনপির সাথে যোগাযোগ করেন আওয়ামী লীগের কিছু নেতা, কিন্তু তাদের নির্বাচনে আনার পরিকল্পনায় সাড়া দেননি শেখ হাসিনা। এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই।
জয়ের বিবৃতিতেও ক্ষুব্ধ নেতারা। তাদের মতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার ছেলে জয়ের এত কথা বলা উচিত হয়নি। হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমাদের নেতাকর্মী। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে দেশের বিভিন্ন জেলা। বাসাবাড়ি, দোকানপাট তলিয়েছে পানির নিচে, রাস্তাঘাট জলমগ্ন থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, সাথে যুক্ত হয়েছে জোয়ারের পানি। টানা চতুর্থ দিনের মতো তলিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর বেশিরভাগ এলাকা পানির নিচে। বিভিন্ন সড়ক ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকেছে পানি। এত পরিমাণ পানি, হাঁটতে কষ্ট হচ্ছে স্যার। কোথায় নালা আছে কি আছে জানি তো না, একটা বিপদ ঘটতেই পারে। তো গত বছরে দেখছি এরকম পানি, সেম এবছরও, তো এদিকে কেউ নজর দেয় নাই। জেলার 16টি উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 290টি মেডিকেল টিম। ফটিকছড়িতে এই ধরনের বন্যা আমরা বিগত দিনে দেখি নাই। ভয়াবহ অবস্থা, এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে এখানে মানুষ মারা যাওয়ার পর দাফনও করা যাচ্ছে না। একদিনের ব্যবধানে পাল্টে গেছে কুমিল্লার গোমতী ও কাকরি নদী পাড়ের জনপদের চিত্র। বৃষ্টি আর উজানের ঢলে নদীর পানি উপচে কুমিল্লা সদর দক্ষিণ, 14 গ্রাম, বুড়িচং ও মুরাদনগরের গ্রামের পর গ্রাম প্লাবিত। বানের জল কোথাও কোথাও ছুঁয়েছে ঘরের চাল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ম্যাক্সিমাম লোকদের ঘরে পানি উঠছে এবং মানুষের ঘরবাড়ি কিছুটা নষ্ট হয়েছে। এভাবে পানি আমার হচ্ছে বয়স আমি দেখিনি, এই পানি এইভাবে চলতে আসছে। বানের জলে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। হাওড়া নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। আখাউড়া স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ আছে। মৌলভীবাজারে মনু ও ধলাই নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। পানিবন্দী লাখো মানুষ। দুদিন ধরে চুলা জ্বলছে না অনেক বাসাবাড়িতে। এদিকে হবিগঞ্জ সদরে খোয়াই নদীর বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুর শহরসহ 5 উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বাসাবাড়িতে থাকতে না পেরে অনেকেই আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে। জেলায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আজকে 2-3 দিন থেকে তো ঘরে পানি থাকার মতো কোনো অবস্থা নাই। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ দিনপাট করছেন চরম কষ্টে। রাঙামাটির নিম্নাঞ্চলও পানিতে তলিয়েছে। জেলায় 262টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশের 10 জেলায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার থেকে নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সহায়তা ও উদ্ধার তৎপরতা চালাবে বাহিনীর সদস্যরা। উপর থেকে পর্যবেক্ষণে দেখা যায় ফেনীর প্রায় পুরোটাই পানিতে নিমজ্জিত। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আজ থেকে জরুরি ভিত্তিতে দেওয়া হবে ত্রাণ, সেই সাথে চলবে উদ্ধার কার্যক্রম। পাখির চোখে যতদূর দেখা যায় ততদূরই পানিতে নিমজ্জিত ফেনী জেলা। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে ফেনীর বেশ কিছু এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ বিমান বাহিনী। উপর থেকে দেখা ছবিতে দেখা যায় ফেনী এলাকার সব কাঁচা পাকা বাড়িঘরই পানিতে ডুবে গেছে। নিজের থাকার শেষ জায়গাটুকু তো হারিয়েছেই, অবশিষ্ট নেই গবাদি পশু পাখির আশ্রয়ের স্থানও। ফুলগাজী এলাকার চিত্রও একই রকম। কয়েকটি উঁচু দালানে গাদাগাদি করে অবস্থান নিয়েছে স্থানীয়রা। সেখান থেকেই হাত নেড়ে জানান দিচ্ছেন তাদের অবস্থান। পরশুরামেও ভোগান্তি আর দুর্ভোগের চিত্র ভয়াবহ। পানির নিচেই বসত বাড়ি, পানিতে তলায়নি এমন কোনো জমির দেখাই মিলল না। দুর্গত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতেই এই পর্যবেক্ষণ কার্যক্রম বলে জানিয়েছে বিমান বাহিনী। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে বাহিনী চালাবে উদ্ধার তৎপরতাও।
ফেনীর ওই সকল এরিয়াতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ত্রাণ বিতরণ করতে হবে এই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা পরবর্তী মিশনগুলো প্ল্যান করব এবং এক্সিকিউশন যাব। আবহাওয়া একটু প্রতিকূলতার কারণে আমরা একটু চিন্তা ভাবনা করে মিশনগুলো লঞ্চ করব এবং ইনশাল্লাহ আমরা আজকে এবং আগামীকাল থেকে পুরোপুরিভাবে ত্রাণগুলা যেভাবে পৌঁছানো যায় দুর্গতদের মধ্যে আমরা ওই ব্যবস্থা করব। পরে একটি হেলিকপ্টারে ত্রাণ বিতরণের জন্য দুর্গত এলাকাগুলোতে গেলেও বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়। শুক্রবার থেকে প্যারাসুটে করে ফেলা হবে ত্রাণ। বৃষ্টির সীমানা যতদূর তাতে শুধু পানি আর পানি। সেই পানিতে নিমজ্জিত ফেনী, ফুলগাজী, পরশুরাম এলাকার বাসিন্দারা এবং তাদেরকে উদ্ধারে এবং সহযোগিতার জন্য এখনই সবার এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ফেনী। উজানের ঢলের পানি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডুবেছে ফেনী কুমিল্লার বিভিন্ন পয়েন্ট। এতে ব্যাহত যানবাহন চলাচল, দেখা দিয়েছে যানজট। বিভিন্ন স্থানে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সাথে সিলেট চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, আর এতে বিপাকে যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার ভয়াল রূপ। ফেনীর মহিপুর এলাকা, মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে উজানের ঢল, প্রবল বেগে বইছে পানি, আটকা পড়েছে অনেক যানবাহন, বাড়ছে যাত্রী ভোগান্তি। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকা চলে এসেছে উজানের পানি, ডুবেছে কয়েক কিলোমিটার পথ, দুপ্রান্তে আটকা অসংখ্য যানবাহন, দেখা দিয়েছে দীর্ঘ যানজট। রাস্তাঘাটের স্ট্রাকচার অনেক নষ্ট হয়ে গেছে, আমরা খুব অসহায় অবস্থা আছি। মহাসড়কে পানি ওঠায় দেখা দিয়েছে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামমুখী বাসের সংকট। রাজধানীর সায়দাবাদ, সাইনবোর্ড, কাঁচপুর সহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি। ফেনী পর্যন্ত পানি আছে এবং কি এখানে যে যাত্রীর অবস্থা, গাড়িও কম ছাড়তেছে, যাত্রীর চাপ বাইরে গেছে। বন্যার কারণে তো গাড়ি আসতেও পারে না, যেতেও পারে না, গাড়িগুলো বন্ধ, কাউন্টার গাড়িগুলো আর কি এখন যে যার মতো করে যাচ্ছে। পানি উঠেছে বিভিন্ন স্থানের রেল লাইনে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রেল ব্রিজ। রেলের যে গাটারে পানি বাড়ি গায়ে আমাদের লাইনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বয় নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে রেল চলাচল অবস্থা কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ আছে। এমন পরিস্থিতিতে ট্রেন যাত্রায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। তাই রাজধানীর সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, চলছে না সিলেট চট্টগ্রাম রুটের ট্রেনও। স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি চিটাং যেতে চেয়েছিলাম, আমার পারিবারিক একটা প্রোগ্রাম ছিল, সেজন্য আর কি এখন ট্রেন নাকি ছাড়বে না। ট্রেনগুলো তো বাতিল করছে আর কি, এই জন্য আগে দুর্ভোগে পড়ছি আর কি। ইন্ডিয়া যদি এই কাজটা না করতো, এতগুলো পানি যদি তারা ছেড়ে না দিত, আজকে আমার দেশের রেল এভাবে অচল হতো না। টিকিট ইতিমধ্যে ক্রয় করেছেন, তাদেরকে অনলাইনে রিফান্ড করার জন্য, আর কাউন্টারের টিকিটগুলো কাউন্টারে এসে টিকিট জমা দিয়ে টাকা নেওয়ার জন্য, সমপরিমাণ টাকা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তলিয়েছে বিভিন্ন জায়গার ফেরিঘাট। চট্টগ্রামের কালুরঘাটে বন্ধ ফেরি চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকি নিয়ে অনুসন্ধান শুরু করেছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তদন্ত শুরু হয়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামির গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্টদের। ব্যাংক হিসেবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে এনবিআরের সিআইসি। পাশাপাশি পুঁজিবাজারের বিনিয়োগের তথ্য পেতে যোগাযোগ শুরু করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সঞ্চয় অধিদপ্তরকেও তাদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ সাবেক 3 মন্ত্রী, প্রতিমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। সচিব জানিয়েছেন, অবৈধভাবে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন, বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। দুদক রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে বলে দাবি সচিবের। দুদক আরও জানিয়েছে, সালমান বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণের মাধ্যমে আত্মসাৎ করে পাচার করেছেন। সাবেক পরিবেশ ও বনমন্ত্রী
মোহাম্মদ শাহাব উদ্দিনের বিরুদ্ধে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত 1,500 কোটি টাকার সুফল প্রকল্প থেকে 10% কমিশন নেয়ার তথ্য পাওয়া গেছে। এর সাথে জড়িত তার ছেলেও। সাবেক আইসিটি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অ্যাপ তৈরি সহ ঘুষ গ্রহণের অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের সময় বিভিন্ন প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে দুদক। ছাত্র জনতার আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের তদন্ত নয়, তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এমনটাই জানান প্রতিনিধি দলের প্রধান রুরি ম্যানগোভেন। তিনি বলেছেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদারে সহযোগিতা করবে জাতিসংঘ। 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া শুরু হিসেবে ঢাকা এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। প্রথম দিনের কার্যক্রমে সকালেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তারা। সেখানে বৈঠক হয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে। আলোচনায় উঠে আসে দেশে মানবাধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদারের বিষয়ে। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব রকমের সহযোগিতার কথা বলেন প্রতিনিধি দলের প্রধান রুরি ম্যানগোভেন। The High Commissioner for Human Rights, Mr. Volker Turk. তরুণরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহস এবং অঙ্গীকার দেখিয়েছেন, সেটিতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এই প্রেক্ষাপটে তার কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি আছে। And he sees this as an historic opportunity. তিনি জানান, তার দলটি হত্যাকাণ্ডের তদন্ত করবে না, এটি প্রাক তথ্যানুসন্ধান দল। বলেন, অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার বিষয়ে জানবেন তারা। Our visit this week is not an investment. আমরা অবশ্যই তথ্যানুসন্ধানের বিষয় নিয়ে আলোচনা করব। এর প্রক্রিয়া, এটি কিভাবে জাতীয় তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা করব। এটি কিভাবে হবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে এদেশের মানুষের কথা আমরা শুনব। With the civil society, with the broad section of Bangladesh society. পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের সুশীল সমাজের সাথে বৈঠকে বসে প্রতিনিধি দলটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যে কণ্ঠে ঘুম পাড়ানি গান, সে কণ্ঠে মুক্তি আর দ্রোহের স্লোগান। মমতায় আগলে রাখার চিরায়ত রূপ যে নারীর অধিকারের প্রশ্নে তিনিই হয়ে ওঠেন আপোষহীন অগ্নিকন্যা। জুলাই 24-এ বাংলাদেশের তেমনই অগ্নিকন্যাদের রাজপথের নেতৃত্ব নতুন করে দেখেছে বিশ্ব। 3 সমন্বয়কের দ্রোহের যাত্রার গল্প শোনাবেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। প্রেরণার শক্তিতে সীমাবদ্ধ নয় সে। বিজয় লক্ষ্মী নারী তুমুল আন্দোলনে উদ্দীপ্ত ছিল রাজপথে, কখনো স্লোগানে, কখনো রণক্ষেত্রে, কখনো ক্রান্তিকালে দারুণ সমন্বয়ে। সিলেটের রাজপথ থেকে অপরাজয় বাংলার বলিষ্ঠ বেদী। প্রতিবাদের বিশুদ্ধ উচ্চারণে দৃঢ় ছিলেন একজন সমন্বয়ক মালেকা খাতুন। নির্ভয়ে অধিকারের আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের চোখ রাঙানি উপেক্ষা করেছেন। এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে আমি অনেকভাবে হেনস্থার শিকার হয়েছি। আমি একজন মেয়ে হিসাবে আমাকে অনেকভাবে পুলিশি হয়রানি, তারপর ছাত্রলীগ দ্বারা আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমি এগুলো ফেস করে এসেছি। এখানে ভয় কাজ করলে হয়তো আমরা পিছপা হয়ে যেতাম। নির্ভীক হয়ে দাপিয়ে বেড়ানো বিপ্লবী মালেকার নতুন বাংলাদেশের স্বপ্ন, সকল ক্ষেত্রে দূর হবে বৈষম্য। আমরা যে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকুক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার সমান অধিকার। এখানে সংখ্যা লঘু অথবা সংখ্যা গরিষ্ঠতা এই শব্দটাই যাতে না থাকে। জেনজি প্রজন্মের মাহরিনের দেশ যখন সংকটে, ঘরে বসে থাকতে পারেননি তিনি। রাজপথে লড়েছেন, আহত হয়েছেন, ছিনিয়ে এনেছেন বিজয়। আমরা যখন এই দাবি আদায়ের জন্য বের হয়েছি, মরতে হলে মরবো, কিন্তু তবুও দেশের জন্য কিছু করে নিয়ে আসবো। নারী হিসাবে প্রতিকূলতা পেলেও আমি সেই প্রতিকূলতা ভেঙেও আমরা রাজপথে ছিলাম, সামনে ছিলাম। আমি দেখাতে পারতেছি না, আমার নিজের এখানে স্প্রিন্ট বুলেট সহ এখানে সব পুরো শরীরে আছে।
এই লড়াকু জেনজি দেশ ছেড়ে যাবেন না, বরং দেশকে ভালোবেসে সবাইকে নিয়ে সংস্কার করবেন ঘুণে ধরা সিস্টেমের। দেশকে আমরা একটা পারফেক্ট গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে সবাই সবার অধিকার, এবং এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বলবো আমরা, বৈষম্য বিরোধী। তো সকল প্রকার বৈষম্য থেকে যাতে আমরা রক্ষা পাই এবং দেশকে রক্ষা করতে পারি, এটার ইচ্ছা থাকবে। চুপচাপ থাকা শান্ত উর্মির বারুদের মতো জ্বলে ওঠার সময়টা হলো বীর আবু সাইদের মৃত্যু সংবাদ শোনা। আন্দোলনে গেলে রেপ করা হবে এমন ভয়ঙ্কর হুমকি শুনেও দমিয়ে রাখা যায়নি রংপুরের সমন্বয়ক উর্মিকে। তুমি রাস্তায় গেলে তোমার পা কাটবো, তুমি রেপ হবে, এরকম কথা আমি শুনছি। খবর পাই যে সাইদ ভাইয়া মারা গেছে। এই খবরটা শোনার পর যে আমি কান্না করবো, এই শব্দটা আমি কান্না করতে পারতেছি না। কেন যে কান্নার শব্দ আশেপাশে গেলেই ছাত্রলীগ চারপাশে অবস্থান নিচ্ছে। এটা আমি চাই দেশে নারীদের অধিকার ফিরে আসুক, আমরা সাম্য চাই। নিজেও কখনো ভাবেননি সম্মুখ সারিতে এসে নেতৃত্ব দিবেন। আমার এত ভালো লাগতেছে যে আজকে তরুণরা নেতৃত্ব দিচ্ছে দেশের, আর এখানে আমি একজন অংশীদার। এই অংশীদার হতে পেরে আমার এত ভালো লাগতেছে। গণ অভ্যুত্থানে মালেকা, উর্মি কিংবা মাহরিনরা রক্তে যে প্রতিরোধের কাব্য লিখেছেন তা কখনোই ভুলবার নয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মহিউদ্দিন চৌধুরী মিলন। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার বজলার মোড়ে আয়োজিত বিক্ষোভ র্যালি পূর্ব এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানান তিনি। এ সময় মহিউদ্দিন চৌধুরী মিলন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বিএনপির বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে এই অপতৎপরতায় লিপ্ত। তারা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আমাদের প্রতিবাদটা এই জায়গায় যে অপরাধী তার নামে 100টা মামলা হোক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কথায় বা আর একজনের কথায় থানা যে নির্দ্বিধায় মামলা নিচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের থাকবে, দাবি থাকবে যে প্রত্যেকটা বাহিনীরই গোয়েন্দা সংস্থা আছে, তারা তাদের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে তাদের তথ্যের উপর ভিত্তি করে মামলা দেয়। পরিষদ ভেঙে ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। এখন লক্ষ্য ঋণ আদায় বা সম্পদ উদ্ধার। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, বন্যা পরবর্তী ফসল উৎপাদনের জন্য সার আমদানিতে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের 10টি জেলার অন্তত 36 লাখ মানুষ, প্লাবিত বিস্তীর্ণ এলাকা, ব্যাপক ক্ষতির মুখে ফসলের ক্ষেত। বন্যা পরবর্তী ফসল উৎপাদনে দেখা দিতে পারে সার সংকট। বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, কৃষি পর্যায়ে সরবরাহ ঠিক রাখতে সার আমদানিতে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা তো ফাইন্যান্সিয়াল সেক্টর, আমরা তো সরাসরি যেতে পারবো না। যেটা সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি সেটা হচ্ছে বাজার থেকে ডলার কিনে আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, বিএডিসিকে আমরা ডলার সাপোর্ট দিচ্ছি। আমরা এগুলো করছি যাতে পর্যাপ্ত সার মজুত রাখা হয়, যখনই বন্যা হোক বা বন্যা না হোক আমরা পরবর্তী যে ক্রপ সিজন আসবে, বোরোটা রবি ফসল, তখন যেন সারের কোনো ঘাটতি না হয় দেশে, সেটা আমাদের লক্ষ্য। ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। গভর্নর বলেন, এর মাধ্যমে ব্যাংকটিতে ফিরিয়ে আনা হয়েছে স্থিতিশীলতা। আমাদের কার্যকলাপ হচ্ছে যে ব্যাংকগুলোকে স্টেবিলাইজ করা। আমি মনে করি যে এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসি। আমাদের মনোনীত বোর্ড দিয়ে তো আমরা চিরকাল চালাবো না, আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। গভর্নর জানান, পর্ষদ পুনর্গঠনের পর এখন ইসলামী ব্যাংকের অর্থ উদ্ধারে মনোযোগ দেওয়া হবে। প্রচুর অর্থ এইসব ব্যাংকগুলো থেকে লুট হয়ে গেছে, তাই তো? এটা অনেকাংশে বিদেশে চলে গেছে, তাদের কিছু সম্পদ দেশে আছে। তা আমরা যেভাবেই হোক, দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা দুটো চ্যানেলই পার্সু করব টু রিকভার অ্যাসেটস। আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশনও করার চেষ্টা করছি ইন দ্য মিন টাইম। সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা এই ঘাটতি মেটানোর চেষ্টা করব। গভর্নর বলেন, সরকারের হাতে আসা শেয়ার বিক্রি করে ব্যাংকটিকে আবারও বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আমরা খুব বড় করছি না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মাধ্যমে ওমানের সালালায় বসবাসরত প্রবাসীদের কনসুলেট সেবার দেওয়ার দাবি উঠেছে। প্রবাসীরা বলছেন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সোশ্যাল ক্লাবের মাধ্যমে দেয়া হচ্ছে কনসুলেটের সেবা। বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে খুব সহজেই দূতাবাসের সুবিধা পাবেন প্রবাসীরা। ওমান থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো রিপোর্ট। রাজধানী মাস্কাট থেকে প্রায় 1100 কিলোমিটার দূরত্বে অবস্থিত সালালা। এখানে বসবাস 2.5 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির। ফলে পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে যে কোনো কনসুলার সেবার জন্য দীর্ঘ সময় এবং ভোগান্তি পোহাতে হয় এসব প্রবাসীদের। এবার সালালায় অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মাধ্যমে এসব সেবা দেওয়ার দাবি উঠেছে। প্রবাসীরা বলছেন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের দূতাবাস সেখানে অবস্থিত ক্লাবগুলোর মাধ্যমে সেবা দিয়ে থাকে। এরই মধ্যে ওমান সরকারের অনুমোদনও মিলেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের। এখন কনসুলেট সেবা দিতে দূতাবাস রাজি হলে দুর্ভোগ লাঘব ও পাসপোর্টের নিরাপত্তা নিশ্চিত হবে প্রবাসীদের। পাসপোর্টের কাজটা দেওয়া হয়, এই যে এখানে আসছে ওরা 2 মাস পরে আসতেছে, 2 মাস পরে আসে, কিন্তু লোকের সাফারিং কমছে, হাতে দেখা 2 মাস পরে আসতেছে। বহু লোক এখানে হয়েছে, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং কিছু লোক টাউট বাট করে খাওয়া পরে এমবাসি স্টাফরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এখানকার যে 2-2.5 লক্ষ প্রবাসী আছে তাদেরকে অ্যাওয়ারনেস, স্বাস্থ্যগত, তারপরে এখানকার নিয়ম কানুনগুলো সম্বন্ধে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্টারিং করি, লিফলেট দিই, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, কনসুলেট সেবা দেওয়ার উপযোগী সব সুবিধাও রয়েছে ক্লাবটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা গ্রহণ সংক্রান্ত সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশন। বুধবার দেশটির হাইকমিশনের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রবাসীদের হয়রানি, দীর্ঘসূত্রতা, সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণের মতো বিষয়গুলো লাঘবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। পাসপোর্ট সেবায় অনিয়ম নির্মূল করার লক্ষ্যে হাইকমিশন বিগত 3 বছর ধরে সম্প্রসারিত করে আসছে তাদের সেবা কার্যক্রম। বর্তমান প্রেক্ষাপটে পুনরায় পাসপোর্ট সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম উন্নয়ন ও সেবা প্রার্থীদের এই বিষয় সম্পর্কে অবগত করছে হাইকমিশন। এমনকি সেবা প্রার্থীদের যাতে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, সে কারণে আউটসোর্সিং কোম্পানি 45টি কাউন্টারের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। ইতালিতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সভা। আয়োজন করে ইতালির বিএনপি আনকোনা রেজন মার্ক কমিটি। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আনকোনা বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সেলিম ফকিরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন আনকোনা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, বিল্লাল হোসেন, আকবর হোসেন, মিজানুর রহমান আবু বক্কর সহ আরও অনেকে। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বক্তৃতা করেন। বন্যা পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্ভব হবে, ব্যক্তিগতভাবে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে এক ব্রিফিংয়ে এই অনুরোধ জানান সমন্বয়করা। বলেন, ভারত নিজেদের সুবিধামতো পানি ছেড়ে দেয় অথবা বন্ধ করে দেয়, এটি তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। তাই পানিতে পুরো দক্ষিণাঞ্চলে তখন ভয়াবহ অবস্থা। এই বন্যা ভারতের ষড়যন্ত্র হতে পারে বলে জানান সমন্বয়করা। গ্রামে গ্রামে গিয়ে সবাইকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা বিভিন্ন দিক নির্দেশনার বিষয়ে সব বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো একটি দুর্যোগময় পরিস্থিতি হতে পারে এবং বাংলাদেশ একটি জাতিগত যেই জায়গা থেকে পারি আগে উদ্ধার কার্যক্রমটি করে তাদেরকে একটি নিরাপদ আশ্রয় নিয়ে আসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জায়গা থেকে ত্রাণ সহ যেভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটি আমাদের করতে হবে। বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ তাদেরকে আহ্বান করব, আপনারা সবাই ভলেন্টারি কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করবেন। আগাম সতর্কতা না দিয়ে ভারতের পানি ছেড়ে দেয়া, শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন ঘেরাও করতে লং মার্চ করেছে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাদপুর থেকে লং মার্চ শুরু করে নতুন বাজার আসলে আটকে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বক্তারা বলেন, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শোষণ করে যাচ্ছে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অভিন্ন নদীর পানি আটকে রাখছে তারা। কোনো সতর্কতা ছাড়াই পানি ছেড়ে দেয় লাখ লাখ মানুষ এখন বানের জলে আটকে পড়েছে। ভারতকে আবারও বলতে চাই, হাসিনাকে ফেরত দেন, হাসিনার বিচার বাংলাদেশের জনগণ করবে। জুলুম বন্ধ না করে তাহলে আমাদের পা থেকে নেকের উপর থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্বসুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর
দর্শকেরা এই ছিল আমাদের যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।